এতক্ষণ আমরা অনেক দীর্ঘ বয়ান দিলাম এখন পর্যন্ত, কিন্তু মহাকর্ষ সূত্রের মধ্যে আসতে পারিনি। তো এখন আমরা সেই বিখ্যাত সূত্রটা শিখবো, যদিও আমরা আশা করি সেই ছোটবেলা থেকে শুনতে শুনতেই তোমরা ফেড আপ হয়ে গেছো। সূত্রটা হচ্ছে এই মহাবিশ্বের, কোয়েশ্চেনে কোথাও কি পৃথিবী কথা বলার দরকার আছে? নাই, এটা নিউটনের আবিষ্কার, এটা ইউনিভার্সাল। পৃথিবীর ক্ষেত্রে যেমন খাটবে, মহাবিশ্বের যে কোনো অবজেক্টের ক্ষেত্রে খাটবে। এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা, খেয়াল করে দেখো আমি নামটা কি দিলাম, বস্তু কণা। বস্তু বলি নাই, কিন্তু নিউটনের এক্সুয়াল সূত্রের মধ্যেও কিন্তু বস্তু বলা হয়নি, বলা হয়েছে একটা পার্টিকেল বা বিন্দু বস্তু, যেটা একদম টাইনিয়েস্ট সাইজ, যার নিজের কোনো ডাইমেনশন বা আকৃতি নাই বললেই চলে। পরে দেখবে এগুলো অন্য ক্ষেত্রে খাটে কিনা, কিন্তু তার আগ পর্যন্ত নিউটন নিজে কি বলছেন দেখি। এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা, একটার ভর m1 আর একটার ভর m2 হতেই পারে। একটা হচ্ছে কি রাবারের বল, আর একটা হচ্ছে কি কাঁচের বল। বল না বলে মার্বেল ভাবো, তাহলে কি একই রকম সাইজ দেখতে, সমস্যা নেই, কিন্তু ভার কি আলাদা। সো একটার ভর যদি m1 হয় আর একটা m2 হয়, তাহলে আইজাক নিউটন বলছেন তারা এরকম থাকতে পারবে না, তারা পরস্পরকে আকর্ষণ করবে। সেই আকর্ষণ বলটা, এটাকে নাম দিলাম F। দুই এককে আকর্ষণ করে, আবার পরিচয়টা, দুই এককে আকর্ষণ করে। এটা এক নাম্বার বস্তুটা দুইকে আকর্ষণ করে, বারবার বলতেছি, বলটা কেমন বল? আকর্ষণ বল, পরস্পরের দিকে। এবং সেটা কোন দিকে হবে? এদের সংযোগ সরলরেখা বরাবর। সংযোগ সরলরেখা একটাই আছে এখানে, কোনো টেনশন নেই, পুরো সরলরেখাটা একটাই সরলরেখা সম্ভব। এবং সেই দূরত্বটাকে নাম দিলাম r12 বা শর্টে বললাম r। এবং এদের মধ্যবর্তী দূরত্ব কয়টাই পসিবল? একটাই পসিবল। তো কথা আর ক্লামজি না করি, কথাটা হচ্ছে এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণার মধ্যে এই যে আকর্ষণ বলটা, সেটা বের করতে পারছেন। একটু আগে আমরা দেখলাম সেটা ভরের সমানুপাতিক, কিন্তু ভর কয়জনের? দুইজন। একজন নিশ্চয়ই বেশি প্রেফারেবল হবে না, যে সূর্যকে আমি বেশি প্রেফার করতেছি চাঁদকে কম, তা হবে না। তো এটাই হচ্ছে কথা, সেই বলটা ভরের গুণফলের সমানুপাতিক। গুণফলে এমন জিনিস, সবসময় মাথায় রাখবো, গুণফলে এমন জিনিস যেটা দুইজনকেই পাত্তা দেয়, দুইজনকেই সমানভাবে গ্র্যান্ড করে। একজন শূন্য হয়ে গেলে কি হবে? পুরো জিনিসটা শূন্য। তো গুণফল ব্যাপারটা মাস্ট। কিন্তু তুমি তো চেক করতে চাও একে আরেকটু ভারী করে দিতে, একে আরেকটু হালকা করে দিতে, কেমন ইম্প্যাক্ট পড়ে। কিন্তু সাথে সাথে যদি তুমি দূরত্ব চেঞ্জ করে ফেলো, হ্যাঁ, তাহলে কি ঘটবে? দেখা গেল যে এটাকে ভারী করছো, ভারী করার ফলে বলটা বেড়ে গেছে, কিন্তু দূরে সরাই নিছো আবার, তাহলে বলটা আবার কি হইলো? কমে গেল। তো এমন ভাবে দূরে সরালা যে ভারী হওয়ার কারণে যতটুকু বল বাড়বে, দূরে নেওয়ার কারণে ততটুকুই কি হয়ে গেছে? কমে গেছে। তাহলে কোনো চেঞ্জ দেখতে পেলে না। তুমি বলবা কি এই বলটা দূরত্বের উপরে নির্ভর করে না, এই বলটা ভরের উপরে নির্ভর করে না। আসলে কি তাই? ভর কি বাড়াই দিছিল না বলটাকে? দূরত্ব সে কমাই দিছে। তো আমাদের চেক করতে হবে আলাদা আলাদা ভাবে, ভর শুধু বাড়াবো, দূরত্ব চেঞ্জ করব না। তাহলে দেখি ভর বাড়ালে ইম্প্যাক্ট কি। তার মানে এই সময়টা আমাদের দূরত্বটাকে কি রাখতে হবে? কনস্ট্যান্ট রাখতে হবে। এবার আমরা দেখব এই জিনিসে আছে m1 আর m2, এদের দূরে নিলে এবং কাছে নিলে কোনো চেঞ্জ হয় কিনা। তাহলে দেখা যায় সেই ফোর্সটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা আমরা অলরেডি শুনছি চাঁদ এবং আপেলের ক্ষেত্রে। কিন্তু এই ক্ষেত্রে আমরা দুটি কি রাখছি? m1 আর m2 কনস্ট্যান্ট রাখছি, কারণ আমরা কোনটার ইম্প্যাক্ট দেখতে চাই সেটা বাদে বাকি সবকিছুকে কনস্ট্যান্ট রেখে নেব। এরপর তো সেই সাধারণ কথা, এটা সমানুপাতিক, এটা এটা। তাহলে অনুপাতের ধর্ম অনুসারে, আবারও লাইনটা বলি, এটা সেই জন্ম থেকে প্রবলেম সবার। অনুপাতের ধর্ম অনুসারে লেখা যায় f সমানুপাতিক m1 m2 ডিভাইডেড বাই r স্কয়ার, যখন সবাই পরিবর্তনশীল, একটা বার কনস্ট্যান্ট, সবাই যখন পরিবর্তনশীল। কিন্তু সবার যেটা কনফিউশন লাগে সেই জায়গাটা আজকে একটু ক্লিয়ার করে দিই। কনফিউশন লাগে কেন যেন মনে হচ্ছে ডান পাশটা তো গুণ করছি, এই যে m1 m2 ডিভাইডেড বাই r স্কয়ার, কিন্তু বাম পাশে কি f স্কয়ার হইছে? মানে এটা কেমন কথা? অনুপাতের ধর্ম বললে কি গুণের ফর্মুলা মানবেন না? তো এটা একটু খেয়াল করে দেয়, একদম চাইল্ডিশ, কিন্তু আমরা কখনো খেয়াল করি না এই বিষয়টা। তা আমরা এত কষ্টকর কিছু দিয়ে দেখাবো না, একদম সহজ দিয়ে দেখেন। f, এই তো এটা ধরলাম x এর সমানুপাতিক যখন y কনস্ট্যান্ট, ঠিক? f y এর সমানুপাতিক যখন x কনস্ট্যান্ট, তাই তো? তখন দেখাতে হবে f সমানুপাতিক xy, এটা হয় কিনা, f স্কয়ার না, f সমানুপাতিক xy হয় কিনা। তো খুবই কমন, সমানুপাতিক মানে কি? অনুপাতটা কি? কনস্ট্যান্ট, একই অনুপাত হবে সব ক্ষেত্রে। তাহলে f সমান কি হবে? k ইনটু x। ইচ্ছা করি k1 লিখলাম, দুইটা যেহেতু। এখানে k1 টা কি? সমানুপাতিক ধ্রুবক। আবার আরেকটা ধ্রুবক আছে না, y টাও এখানে কি? ধ্রুবক। তাহলে আমি কি লিখতে পারি? k1y ইনটু x। এখানে অবশ্যই তোমার দাবি করতে হবে পুরোটাই কি? ধ্রুবক, কারণ y টা এখানে ধ্রুবক। একই ভাবে এখানে f ইকুয়াল টু k2y, কারণ এটা সমানুপাতিক ধ্রুবক। আবার কাকে ধ্রুবক রাখছি? তাহলে আমি কি লিখতে পারি? k2x, এই পুরোটাই আবার কি? ধ্রুবক। এবার মনে করো অনুপাতের ধর্ম আর জানি না, কারণ অনুপাতটা নাই, কি রাখছে এখন? সমান।
এবার দুই পাশে যেভাবে গুণ করতে হয় সারা জীবন করো, কি আসে দেখো। এফ স্কোয়ার সমান k1 k2 xy হোল স্কোয়ার। এবার রুট করো, কি আসলো? f ইকুয়াল k1 k2 xy। k1 k2 কনস্ট্যান্ট নিয়ে কারো আপত্তি আছে? আর এই দুইটাই এখন কি ভেরিয়েবল, তাহলে কি লেখা যায়? f সমানুপাতিক xy, এবং কোথাও কিন্তু f স্কয়ার থাকলো না, এবং আমরা যেভাবে তুমি জানো সেভাবেই আনছি, ঠিক আছে? এবং এটা যে দুইটাই পরিবর্তনশীল হতে হবে তাও বোঝো, কারণ সমানুপাতিক দিছি কাকে উঠায়? k1 k2, আর বাকি সবাইকে থাকতে হবে। চলো তাহলে দেখো r কনস্ট্যান্ট, m কনস্ট্যান্ট, কিন্তু এই দুইটাকেই যখন ইনসার্ট করছি তখন তারা পুরোটা কি ভেরিয়েবল, কনস্ট্যান্ট হবে আলাদা, এদের কনস্ট্যান্ট আর এদের কনস্ট্যান্টের গুণফলের রুটটা। তাহলে এটা সমানুপাতিক, তাহলে অবশ্যই এখান থেকে যদি সমান দিতে হয়, মানে এই পুরো জিনিসটার রেশিওটা কি কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টের নাম দিলেন নিউটন জি। তাহলে F ইকুয়াল টু জি m1 m2 ডিভাইডেড বাই r স্কয়ার, এই হচ্ছে তার সেই বিখ্যাত ফর্মুলা। কেন এত বিখ্যাত? এতদিন সবাই জানতো কিছু একটা, সেটা হোক ফেরেশতা, হোক অদৃশ্য শক্তি, সুপ্রিম পাওয়ার, সেটা একটা কিছু যা সরল রেখা যেতে দিচ্ছে না, বাঁকানো পথে বৃত্ত পথে ঘোরাচ্ছে। নিউটন প্রথম বললেন সেই বলটার প্রকৃতি, নেচার কেমন? নেচারটা হচ্ছে যদি তুমি ভর বাড়াও সেটা বাড়বে, দূরত্ব বাড়াও সেটা বর্গের ব্যস্তানুপাতে কমবে, কিন্তু যেটা কি একটা কনস্ট্যান্ট। কেমন কনস্ট্যান্ট? একটা সময় মানুষের আইডিয়া ছিল, আমরা এখন এই গ্র্যাভিটির কিছু বৈশিষ্ট্য পড়বো, বৈশিষ্ট্যগুলো পড়লেই বুঝতে পারবো যে গ্র্যাভিটি আসলেই ইউনিভার্সাল, আসলেই কারোর সাথে আর চেঞ্জ হয় না। সেটা কেমন একটু খেয়াল করো। একটা সময় আইডিয়া ছিল এমন, এই একটা কণা, এই আরেকটা কণা, তাহলে এদের মধ্যে ফোর্স তো বের করতে পারি এখন। F ইকুয়াল টু m1 হয়, এটা m2 যদি হয়, আর মাঝখানে দূরত্ব যদি হয় r, তাহলে g m1 m2 ডিভাইডেড বাই r স্কয়ার। কোয়েশ্চেন হচ্ছে যদি এমন হয় এইখানে আরেকটা, এখানে আরেকটা, এখানে এরকম, এখানে আরেকটা, তাহলে এই বস্তুকে সবাই মিলে টানবে না? এ টানবে সরলরেখা বরাবর, এও টানবে তার সরলরেখা বরাবর, এ টানবে, এ টানবে, এরকম কোটি কোটি থাকলে কোটি কোটি টানবে, তাহলে এটা কি আর থাকবে? থাকবে। এটাই হচ্ছে কথা। এখানে কোনো কিছুতেই তুমি তাদের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ, বিকর্ষণ তো হবেই না, আকর্ষণকে তুমি অল্টার করতে পারবে না, চেঞ্জ করতে পারবে না। এতে ইন্ডিভিজুয়াল আকর্ষণগুলো কি থাকবে? শুধুমাত্র ভর এবং শুধুমাত্র কি দূরত্বের উপর ডিপেন্ডেন্ট। আশেপাশে কে আছে, আশেপাশে অনেক অনেক অবজেক্ট রাখো, ইভেন পৃথিবী রাখো, ইভেন পানি ঢেলে দাও, লিকুইড নিয়ে আসো, কিচ্ছু লাভ নাই, এদের মধ্যবর্তী বল শুধুমাত্র এম এম এবং আর এর উপর ডিপেন্ডেন্ট। তাহলে বের করবা কিভাবে? এখানে তো বল অনেক, কেন ভেক্টর আমরা পড়ছি না? একটা বস্তুর উপর অনেক ভেক্টর থাকলে সমবিন্দু লব্ধি করতে হবে। লব্ধি কিভাবে করবা? খুবই সিম্পল। এখানে এক নাম্বার বস্তুকে কারা কারা টানে? 2 3 4 5 6, এরাই তো টানতেছে। তাহলে একের উপর বল F1 ভেক্টর সমান কি লেখা উচিত? 1 কে টানলো, 2 টানলো 2 1, 3 টানলো 3 1, এই তো এরকম যতজন টানবে। তাহলে আমাদের একটা কমন ফর্মুলা, একের উপর টোটাল বল হবে বা নেট বা লব্ধি বল হবে ওই 1 কে কারা কারা টানে জানি না, তারা কারা, আই দিয়ে রিপ্লেস করলাম, 2 হতে পারে, 3 হতে পারে, হোয়াটএভার। তাহলে আই এর ভ্যালুগুলো 2 থেকে যত খুশি হোক, 1 কিন্তু হবে না, কারণ কেউ কোনো অবস্থায় নিজেই নিজেকে বল দিতে পারে না। হ্যাঁ, এটা খুবই কমন সেন্স। এই যে আমরা মাত্র ধর্মটার নাম বললাম, এটাকে বলা হয় সুপারপজিশন নীতি বা উপরিপাত নীতি। সুপারপজিশন শব্দটা তোমরা সবচেয়ে বেশি আগে শিখবে হচ্ছে তরঙ্গ যখন পড়বা, যে একটা তরঙ্গ কোন একটা জিনিসকে একটু উঠাইলো, আরেকটা তরঙ্গ এট দ্য সেম টাইম আরেকটু উঠাইলো, টোটাল উঠাবে কতটুকু। তো সেখানে আমরা বলি ব্যতিচার অপবর্তনের ক্ষেত্রে এরকম সুপারপজিশন নীতি, এটাকে বলবো আমরা বলের সুপারপজিশন নীতি। কারণ একটার উপর অনেক বল, তখন আমরা আলাদা আলাদা বল ক্যালকুলেট করি, সেই আলাদা আলাদা গুলোর সমষ্টিটাই হচ্ছে টোটালটা।